পরিমাণগত রসায়নের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। তো দেখো এখানকার প্রশ্নটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে প্রশ্ন এসেছিল, যেটা আমরা এর আগে প্রশ্ন সমাধান করেছি, সেটার সঙ্গে কিছুটা মিল আছে। দেখো বলেছে যে উদ্দীপকের বিপাত্রের দ্রবণকে, তার মানে এই যে বিপাত্রের যে দ্রবণটা আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড যে দ্রবণটা আছে, সেই দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণ, তার মানে এটাকে আমাদের প্রশমিত করতে তোমার বিপাত্রের সম্পূর্ণ এ পাত্রের বিপাত্রকে প্রশমন করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হয়। তাহলে দ্রবণে দ্রবীত পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করে, তার মানে আসলে এটা কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে। তো এর আগে যে প্রশ্নটা আমরা সমাধান করেছিলাম, সেটা প্রশ্ন সমাধান করেছিলাম এমনভাবে যে দ্রবণের প্রকৃতি নির্ণয়ের মাধ্যমে। তো দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে গেলে অবশ্যই ঘনমাত্রা বের করতে হয়। তাহলে ঘনমাত্রা যদি দেওয়া থাকতো তাহলে আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয়ের মাধ্যমে আমরা এই প্রশ্নটাকে সমাধান করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে দেখো যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করার কোনো স্কোপ নাই। এখানে দেখো যে ঘনমাত্রা এটা আছে, কিন্তু এটা আমরা ঘনমাত্রা বের করতে পারবো না। তো ঘনমাত্রার বের করার সূত্র কি? আমাদের ঘনমাত্রার বের করার সূত্র n ইকুয়াল টু আমাদের SV, তাই না? এরকম একটা SV, এই সূত্রতে আমরা ঘনমাত্রা বের করি। অথবা ঘনমাত্রা এখান থেকে আমরা ঘনমাত্রাটা বের করে নিতে পারবো, অথবা আমরা S ইকুয়াল টু 1000 W/mv, এইটা থেকে আমরা কি করতে পারি? ঘনমাত্রা বের করতে পারি। তো দেখো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর পাইলাম, ভি এটা আছে দেখো, কিন্তু ডাব্লুটা নেই। কি নেই? ডাব্লু নেই। তো দেখো এখানে আমাদের এইটাতে এই পাত্রের মধ্যে ঘনমাত্রা বের করার মতো পসিবিলিটি আমাদের এখন হচ্ছে না, যে আমরা সূত্র যেগুলো দিয়ে ব্যবহার করে কাজটা করি সেই পসিবিলিটি নাই। তাহলে যদি ঘনমাত্রা যদি দুই পাত্রের মধ্যে না থাকে, তাহলে আমরা দ্রবণের প্রকৃতি দিয়ে আমরা কখনোই একটা দ্রবণকে প্রশমিত করতে কি পরিমাণ অপর একটি দ্রবণ লাগবে সেটা আমরা বলতে পারবো না। তো ময়মনসিংহ 2025 সালের প্রশ্নটা এমন ছিল যে পাত্রদ্বয় মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণ প্রশমিত করতে কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার প্রয়োজন হয়, কি পরিমাণ অ্যাসিড অথবা ক্ষারের প্রয়োজন হয় সেটা আমাদের বের করতে বলছিল, বা অর্থাৎ ক্ষারও লাগতে পারে অ্যাসিডও লাগতে পারে। আর এবারে আমাদের বলেই দিয়েছে যে পাত্রের দ্রবণ সম্পূর্ণরূপে যদি লাগে তাহলে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড আর কতটুকু প্রয়োজন। সেক্ষেত্রে দেখো আমাদের প্রশ্ন সমাধান করতে কি লাগবে, আমরা যেভাবে করব যে এ পাত্রে আমাদের এটা আমরা মোল সংখ্যাটাকে বের করে নেব, ঠিক আছে? বা আমরা সরাসরি বিক্রিয়াটা করে নিতে পারি, যে বা এখানে ডাব্লুটা আমাদের কতটুকু। তো দেখো এ পাত্রের ক্ষেত্রে আমরা কাজটা করব। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? SMV/1000। তো এসটা হচ্ছে 0.2, এম হচ্ছে আণবিক ভর, অক্সালিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে H2CO4, এটা হচ্ছে 90, ভি হচ্ছে আয়তন 200 ভাগ হচ্ছে 1। আমরা ক্যালকুলেশন করে ফেলি। তো এখানে 3.6 গ্রাম, 3.6 গ্রাম এখানে এটা আছে। তো এখন আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অক্সালিক অ্যাসিডের একটা বিক্রিয়া করে ফেলবো। তো দেখো H2C2O4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, তো এখানে আমাদের বিক্রিয়া করলে K2C2 পটাশিয়াম অক্সালেট O4 প্লাস পানি হয়। তো এখানে দেখো আমরা কাজ করে নিব। এখানে 2 মোল হচ্ছে, কারণ আমাদের অবশ্যই সমতা করতে হবে। পটাশিয়াম দুইটা হাতে দুইটা, এর তুল্য সংখ্যা এর কাছে দিয়ে দিলাম, অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হাইড্রোজেন আছে দুইটা অ্যাসিডে, তাহলে তুল্য সংখ্যা 2 আর এর 1 দিতে হবে না। তো আমরা এখানে পেলাম কত? এটা 90 গ্রাম। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে দেখো 39 যোগ 17, 56 গুণন
2, তাহলে এখানে হচ্ছে 73 গ্রাম। যেহেতু বলতে কতটুকু প্রশমন করতে কতটুকু আমাদের সম্পূর্ণ প্রয়োজন হলে, তাহলে 90 গ্রাম প্রশমন করে 73 গ্রামের সঙ্গে। তাহলে দেখো 90 গ্রাম H2C2O4 প্রশমিত করে 73 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড। তার মানে সম্পূর্ণ যেহেতু লাগছে তাহলে সম্পূর্ণ 90, তাহলে সম্পূর্ণ এখানে 73 গ্রাম। তো 1 গ্রাম কত, 73 ভাগ 90। তাহলে এখন দেখো যে এটা তো সম্পূর্ণ লাগবে তাই না, এর সম্পূর্ণটা লাগছে ওই দিকে কতটুকু লাগবে, তাহলে এর সম্পূর্ণটা কত, 3.6 গ্রাম। অতএব 3.6 গ্রাম এর প্রয়োজন, তার 73 গুণন 3.6 ভাগ 90। তাহলে দেখো যদি প্রশোভন দ্রবণের প্রকৃতি নির্ণয় করার যদি পসিবিলিটি না থাকে, যদি ওই সিস্টেমটা যদি আমরা না করতে পারি, তো আমরা সরাসরি বিক্রিয়া করে আমরা এইভাবে সমাধান করতে পারি। তো এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2023-এর একটি প্রশ্ন। তো ওই প্রশ্নের সঙ্গে কিছুটা মিল আছে, কিন্তু এটা আমাদের কনসেপ্টটা ধরতে হবে যে এটা আমরা কোন ওয়েতে করব, আমরা দ্রবণের প্রকৃতি নির্ণয়ের মাধ্যমে করব না এমনি শুধু করব। তো ঠিক আছে, তো এটা আমাদের এখন যে ঘর নম্বর প্রশ্নটা যে নির্দেশক ব্যবহার করা হয়, যে ট্রাইটেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে যেটা, সেটাই তো হচ্ছে নির্দেশক। যে একটা ট্রাইটেশন করব, সেই ট্রাইটেশনের আমাদের সমাপ্তি বিন্দু নির্দেশ করতে হবে, কোথায় গেলে বর্ণ পরিবর্তন হবে। যা কি করে দ্রবণের বর্ণ পরিবর্তন করে দ্রবণের সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাকেই তো নির্দেশক বলা হয়। যেমন আমরা ফেনথেলিন ব্যবহার করতে পারি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো ব্যবহার করি না, তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনথেলিন, এগুলো আমরা কি করি, নির্দেশক ব্যবহার করে থাকি। তো দেখো আমাদের এখন যে প্রশ্নটা, ঘ নম্বর প্রশ্নটা, এটাই বলছে যে আমাদের কোন ধরনের নির্দেশক এখানে আমরা ব্যবহার করব। আজকে তোমাদের আমি কিছু যাব যে আমাদের যে পিএইচ এর যে স্কেলটা, পিএইচ এর স্কেলটাকে আমরা কয় ভাগে ভাগ করে নিতে পারি। পিএইচ এর স্কেলটাকে আমরা 3টি অংশে বা 4টি অংশে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আমরা নিরপেক্ষ অংশ হিসাবে চিহ্নিত করতে পারি, যেটাকে 7 বলা হয়। তো 1 থেকে আমাদের কত, 14 হয় তাই না। তাহলে আমরা এখানে 1 যদি লিখি তাহলে 1 4 4 7 10 আমাদের হচ্ছে 3 করে যদি নেই, 1 আর 3 4, 4 7 3 যোগ 7, 8 7 3 যোগ 10, তাহলে এটাকে আমরা 14 ধরি। তাহলে দেখো পিএইচ এর মান যত কম হয় সে তত কি হয়, সেটা সবল হয় না। তো এই জায়গাটাতে আমাদের কি আছে, সবল আছে, সবল। আর সবল অ্যাসিড, অ্যাসিডের এগুলা হচ্ছে কি অ্যাসিড, অ্যাসিড। আর এই পাশেরটা হলো কি, 7 থেকে বেশি যত হবে তত আমাদের কি হবে, ক্ষার হবে। ক্ষারের আবার 2টা পার্ট আছে, একটা সবল ক্ষার, একটা দুর্বল ক্ষার। যত পিএইচ এর উপর যাবে তত কি হবে, অ্যাসিডের পিএইচ এর মান যত 7 থেকে উপরে উঠবে ততই হবে কি, ক্ষার, অ্যাসিডের পরিমাণ কমবে, ক্ষার পরিমাণ বাড়বে। তাহলে শক্তিশালী ক্ষার আছে, তাহলে এই জায়গায় আমাদের শক্তিশালী ক্ষার, শক্তিশালী ক্ষার। আর হলো দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার। তো সবল অ্যাসিড, সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের পিএইচ এর মান বাড়তেছে। দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের গ্রাফটা কেমন হয়, তাহলে দেখো আমরা যদি এখানে আমরা গ্রাফটা করে নিই, তাহলে 1 আমরা 4, এটা হচ্ছে 7,
10, এখানে ধরতেছি আমরা 14। তাহলে অ্যাসিড দিয়ে প্রবেশ করে ক্ষার দিয়ে বের হয়ে যায়, অ্যাসিড দ্বারা প্রবেশ করবে ক্ষার দ্বারা বের হয়ে যাবে। তো এখানে দেখো তো এটা অক্সালিক অ্যাসিড, এটা কি দুর্বল অ্যাসিড না? তাহলে দুর্বল অ্যাসিডের জায়গাটা কিন্তু আমাদের এইটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড দিয়ে আমাদের কি বাড়াবে? ক্ষার দিয়ে বের হবে। কি বেরোবে? ক্ষার দিয়ে বের হবে। সেই ক্ষারের কোনটা অংশ দিয়ে বের হবে? এটাতে আমাদের বের হয়ে যাচ্ছে। মানে এইটাই তো আমাদের শক্তিশালী ক্ষার। আমরা যদি এইটা দিয়ে যদি বের করি তাহলে এটা তো আমাদের দুর্বল ক্ষারের দিকে যাবে। বুঝতে পারছো? পিএইচ এর মান যত বাড়ে তত আমাদের কি হয়ে যায়? যে ক্ষারের পরিমাণটা বাড়তে থাকে। তো হলো আমাদের যে কনসেপ্টটা, যে সবল অ্যাসিড আর দুর্বলের যে ক্ষারের যে আমাদের কনসেপ্ট, এখানে তাহলে আমাদের কোন ধরনের গ্রাফটা এখানে ব্যবহার করব? তো আমাদের একটু ভুল হয়ে গেছে, হচ্ছে সবল ক্ষার। কারণ পিএইচ এর মান যত বাড়ে ক্ষারের পরিমাণ তত বাড়ে। সবল ক্ষার, তাহলে এটা হচ্ছে দুর্বল ক্ষারের পজিশন, দুর্বল ক্ষার। তো আমাদের যে গ্রাফটা, তাহলে এই গ্রাফটা আমাদের কি হবে? তো আমাদের প্রশ্ন হচ্ছে যে কি দিয়ে ঢুকে, যে অ্যাসিড দ্বারা ঢুকবে এবং দুর্বল অ্যাসিডের জায়গাটা দিয়ে ঢুকবে আমাদের। তাহলে অ্যাসিড হচ্ছে নিচেরটা সবল, তার মানে এইটা, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের কি দুর্বল অ্যাসিডের জায়গা। তাহলে দুর্বল অ্যাসিড দিয়ে আমরা ঢুকবে, ঢুকে আমাদের সবল ক্ষার দিয়ে কি করবে? বের হবে। সবল ক্ষার কোনটা? এই যে এই রেঞ্জটা হচ্ছে সবল ক্ষার, তার মানে এই দিক দিয়ে আমাদের বের হয়ে যাবে। তাহলে আমাদের বর্ণটা কোথায় পরিবর্তন হবে? এই যে এখানে পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো যে আমাদের যে গ্রাফ, এখানে এটা হচ্ছে H2C2O4, H2C2O4 হলো দুর্বল অ্যাসিড, আর KOH হচ্ছে সবল ক্ষার, সবল ক্ষার। তাহলে এখানে উপযুক্ত নির্দেশক হচ্ছে কি? ফেনফথ্যালিন, ফেনফথ্যালিন। তাহলে আমাদের এখানে যদি আমরা ফেনফথ্যালিনটা ব্যবহার করব, যখন আমরা নির্দেশক ব্যবহার করব তখন কি হবে? এই জায়গাটার মধ্যে, মানে এইটুকু, এই যে যেখান দিয়ে বের হয়ে গেল, এইটুকু রেঞ্জের মধ্যে আমাদের কি হবে? এইটুকু রেঞ্জের মধ্যে আমাদের বর্ণটা পরিবর্তন হয়ে যাবে। তো এটা ছিল আমাদের ঘয়ের প্রশ্নতে আমরা কি ব্যবহার করব। এটা দুর্বল অ্যাসিড, এটা আংশিকভাবে বিয়োজিত হয়ে H+ দ্রবণে থাকবে, কি থাকবে? H+, আংশিকভাবে বিয়োজিত হবে, আর এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, OH- OH থাকবে। তাহলে এখানে দ্রবণকে যখন আমরা ফোটায় ফোটায় যে ঘাটা যোগ করব, তারপরে কি থাকবে? OH এর যে পরিমাণটা, OH এর পরিমাণটা কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? কোন নির্দেশক ব্যবহার করব? আমরা ফেনফথ্যালিন ব্যবহার করব। তাহলে ফেনফথ্যালিন ব্যবহার করলে আমাদের গ্রাফটা কি হবে? এই অ্যাসিড দিয়ে প্রবেশ করে শক্তিশালী ক্ষার দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি এখন প্রশ্ন হয় যে আমরা অ্যাসিড হচ্ছে কি, এখন আমাদের অ্যাসিডটা যদি শক্তিশালী হয় তাহলে শক্তিশালী অ্যাসিডের জায়গাটা এটা, আর যদি দুর্বল ক্ষার হয় তাহলে এই যে এরকম করে এই যে ঢুকবে বের হয়ে যাবে। যদি সবল অ্যাসিড দুর্বল ক্ষার হয় তাহলে সবল অ্যাসিড দ্বারা প্রবেশ করলো, দুর্বল ক্ষার দিয়ে বের হয়ে গেল এটা। আবার কখনো কখনো সবল অ্যাসিড সবল ক্ষার থাকে, তাহলে সবল অ্যাসিড, এই যে সবল অ্যাসিড এটাতে ঢুকে এই যে সবল ক্ষার দিয়ে বের হয়ে যাবে। সবল অ্যাসিড সবল ক্ষার, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, এইরকম করে তোমাকে অ্যাসিড দিয়ে প্রবেশ করতে হবে, ক্ষার দ্বারা বের করতে হবে। তো একটা গ্রাফ যদি এটা যদি তোমরা কনফার্ম করতে পারো তাহলে যে কোনো গ্রাফ আসুক তোমরা পারবা। তাহলে সবল অ্যাসিড আর সবল ক্ষারের জন্য আমাদের কি মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড যে কোনো নির্দেশক ব্যবহার করা যেতে পারে। সবল অ্যাসিডের জন্য যে কোনো ধরনের নির্দেশকই আমরা ব্যবহার করতে পারবো। এটা ছিল ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন।